আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী, ফিলিস্তিন এবং ইরানের মধ্যে ভয়ানক যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে 4 দফা হামলা ইয়েমেনের। ইয়েমেনের সশস্ত্র বাহিনী সোমবার এক বিবৃতিতে জানিয়েছে তারা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় 4টি পৃথক হামলা চালিয়েছে। এবার দখলদার ইসরায়েলি বাহিনী এবং আমেরিকা এখন হুতি বাহিনীর ভয়ে মধ্যপ্রাচ্য থেকে দলে দলে পালাতে শুরু করেছে। এরপর জানাবো, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের স্থান এবং উদ্দেশ্য সম্পর্কে জানালো ইরান। ইরান যুক্তরাষ্ট্র প্রত্যক্ষ এবং পরোক্ষ পরবর্তী ওমানে রাজধানী মাস্কোটে অনুষ্ঠিত হবে তাদের আলোচনা। সেখানে পারমাণবিক আলোচনায় ইরানের পক্ষ থেকে মূল দায়িত্ব পালন করবেন আব্বাস আরাগচি এবং যুক্তরাষ্ট্রের বিশেষ দূত উইটকপ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই আজ তেহরানে অনুষ্ঠিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছে। এদিকে পোপ ফ্রান্সিসকে নিয়ে যা বললেন ট্রাম্প এবং বাইডেন। পোপ ফ্রান্সিস মারা গেছে, তার বয়স হয়েছিল 88 বছর। দীর্ঘদিন ধরে ফুসফুসে গুরুতর জটিলতায় ভুগছিলেন তিনি। এর আগে ইতালির রোমে একটি হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসা চলে তার। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান প্রেসিডেন্ট বাইডেন ও ট্রাম্প কি বলেছেন জানাবো বিস্তারিত, সঙ্গেই থাকুন। এবারে জানাবো, যুদ্ধবিরতি শেষ, রাশিয়ায় হামলায় ইউক্রেনে নিহত 3। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষিত 30 ঘণ্টার যুদ্ধবিরতি শেষ হয়েছে আজ। ফের রাশিয়া ইউক্রেনে হামলা চালিয়ে 3 জনকে হত্যা করেছে, খবর দ্য গার্ডিয়ানের। এবং সর্বশেষ জানাবো, 15 দিনের মধ্যে আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আগামী 15 দিনের মধ্যে আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল সমাবেশে দাবি করে দলটি। এ সময় তারা বিএনপি আওয়ামী লীগের মতো ইনিয়ে বিনে আওয়ামী লীগকে দেশে নির্বাচনের আয়োজনে ব্যবহার করতে চায় বলে অভিযোগ করে। এছাড়াও বিএনপি সংস্কার কাজে বাধা দিচ্ছে বলে দাবি করেছে তারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। মার্কিন এবং ইসরায়েলি লক্ষ্যবস্তুতে 4 দফা হামলা ইয়েমেনের। ইয়েমেনের সশস্ত্র বাহিনী সোমবার এক বিবৃতিতে জানিয়েছে তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় 4টি পৃথক হামলা চালিয়েছে। এই হামলাগুলো মূলত আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপট এবং ইয়েমেনের সাম্প্রতিক মার্কিন বিমান হামলার প্রতিক্রিয়ায় চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, হাইফা এবং সামাদ-1 ড্রোন ব্যবহার করে ইসরায়েলের বিভিন্ন স্থানে তারা হামলা চালিয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনীকে শিক্ষা দিতেই হুতি যোদ্ধারা এই হামলা চালিয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, মার্কিন আগ্রাসন এবং সাম্প্রতিক সময়ে প্রাণঘাতী বিমান হামলা জবাবে ইয়েমেন লোহিত সাগর এবং আরব সাগরে 2টি বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে। এই অভিযানে ইউএস হ্যারি ট্রুম্যান নামের একটি মার্কিন বিমানবাহী রণতরী এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্য করে 2টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 2টি ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সম্প্রতি ইয়েমেনের মার্কিন বিমান হামলায় একাধিক বেসামরিক নাগরিকের প্রাণহানির ঘটনা ঘটে। এতে আঞ্চলিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। তার জেরে এই হামলাগুলো চালিয়েছে ইয়েমেন। হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের সামরিক বাহিনী বারবার ঘোষণা দিয়েছে যে তারা ফিলিস্তিনি জনগণের পক্ষ থেকে এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সদা প্রস্তুত। সূত্র মেহের নিউজ এজেন্সির।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের স্থান এবং উদ্দেশ্য সম্পর্কে জানালো ইরান। ইরান যুক্তরাষ্ট্র পরোক্ষ সংলাপের পরবর্তী পর্ব ওমানের রাজধানী মাস্কোটে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে তেহরান। একই সঙ্গে এই আলোচনার মূল বিষয় হবে পারমাণবিক ইস্যু এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার বলেও উল্লেখ করেছে দেশটি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই তেহরানে অনুষ্ঠিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি আরও বলেন, আলোচনার পরবর্তী রাউন্ড মাস্কাটে অনুষ্ঠিত হবে এবং এটি হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা। বাগাইয়ের ভাষায় এই আলোচনার উদ্দেশ্য হল পারমাণবিক কর্মসূচি এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়া। আমরা বিশ্বাস করি এটাই বাস্তবতা যে দমনমূলক নিষেধাজ্ঞা কোনো ভিত্তি নেই। পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেছেন, ইরান শান্তিপূর্ণ পারমাণবিক উদ্দেশ্য নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। তবুও এ নিয়ে বিগত কয়েক দশকে যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেগুলো অবৈধ এবং অন্যায্য ও নিষ্ঠুর। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, এই দুই দেশের একটি বিশেষজ্ঞ পর্যায়ের কারিগরি বৈঠক মাস্কোটে অনুষ্ঠিত হবে। উচ্চ পর্যায়ের এই বৈঠকটি উইটকপ ও আরাগোসির মধ্যে অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, মাস্কোটে যে বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠকটি হবে সেটিতে উভয় পক্ষেরই অবস্থান বিস্তারিতভাবে আলোচনা হবে। এদিকে রিয়াদ অর্থাৎ সৌদি আরবের ভূমিকা সম্পর্কে প্রশ্নের উত্তরে বাগাই বলেছেন, আমার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উদ্ভাবনামূলক নীতির উপর ভিত্তি করে গঠিত। আমরা আঞ্চলিক সব দেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছি এবং আমরা এসব পরামর্শ ও সংলাপ চলতে থাকবে। চীন এবং রাশিয়ার প্রসঙ্গে ইরানি মুখপাত্র আরও বলেন, তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গুরুত্বপূর্ণ সদস্য এবং ইরানের দীর্ঘদিনের বন্ধু ও অংশীদার। তারা সবসময় এই আলোচনায় সম্পৃক্ত থেকে। সূত্র মেহের নিউজ এজেন্সির। পোপ ফ্রান্সিসকে নিয়ে যা বললেন ট্রাম্প এবং বাইডেন। পোপ ফ্রান্সিস মারা গেছে, তার বয়স হয়েছিল ৮৮ বছর। দীর্ঘদিন ধরে ফুসফুসে গুরুতর জটিলতায় ভুগছিলেন তিনি। এর আগে ইতালির রোমে একটি হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসা চলেছে তার। ট্রুথ সোশ্যালে পোপকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন, শান্তিতে থাকুন পোপ ফ্রান্সিস। ঈশ্বর তার এবং যারা তাকে ভালোবাসেন তাদের সকলের মঙ্গল কামনা করুন। ভ্যাটিকান জানিয়েছে, আজ স্থানীয় সময় ভ্যাটিকানে নিজ বাসভবনে কাসা সান্তা মার্তায় মারা যান তিনি। নিউমোনিয়ায় আক্রান্ত পোপ ফ্রান্সিসকে এবছর ১৪ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে বেশ কয়েকবার তার শারীরিক অবস্থা বেশ গুরুতর পর্যায়ে চলে যায়। ভ্যাটিকান জানিয়েছে, শ্বাস-প্রশ্বাস সংক্রান্ত জটিলতার কারণে পোপ ফ্রান্সিসকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। কয়েকদিন আগে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন পোপ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও পোপকে নিয়ে শোক প্রকাশ করেছেন। তিনি তার এক্স অ্যাকাউন্টে এক পোস্টে লিখেছেন, আগে তার মতো এত ভালো মানুষ জন্মায়নি। বাইডেন এবং আরও বলেছেন, আমাদের সময়ের একজন চমৎকার নেতা হিসেবে সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন তিনি। ভ্যাটিকানের দাপ্তরিক ওয়েবসাইট দি হোলি সি এর তথ্য মতে পোপ ফ্রান্সিসের আগের নাম জস মারিও বারগোগ্লিও। জন্ম ১৯৩৬ সালের ১৭ ডিসেম্বর। আর্জেন্টিনার বুয়েন্স এরেসের বাবা মারিও আর রেগিনা সিরোভি। ইতালীয় অভিবাসী বাবা মারিও ছিলেন রেলওয়ের হিসাবরক্ষক। কেমিস্ট হিসেবে প্রশিক্ষণ নেওয়ার পর ধর্মের পথে পা বাড়ান জর্জ মারিও। পরবর্তী সময় তিনি দর্শন ও ধর্মতত্ত্বে পড়াশোনা করেন। ১৯৬৯ সালে ধর্মযাজক হন এবং ১৯৯৮ সালে আর্জেন্টিনার আর্টস বিশপ হন তিনি। বয়স ও শারীরিক অসুস্থতার কারণে ২০১৩ সালে তৎকালীন পোপ ষোড়শ বেনেডিক্ট পদ ছেড়ে দিলে পোপ নির্বাচিত হন জর্জ মারিও। নতুন নাম নেন ফ্রান্সিস। দক্ষিণ আমেরিকার কোনো দেশ থেকে নির্বাচিত প্রথম পোপ তিনি। ১২ বছর ধরে রোমান ক্যাথলিক চার্চের নেতা হিসেবে দায়িত্ব পালনে পোপ ফ্রান্সিস বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছেন। ১৫ দিনের মধ্যে আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আগামী ১৫ দিনের মধ্যে আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধর দাবি জানিয়েছে নাগরিক পার্টি এনসিপি। আজ বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এই দাবি করে দলটি। এনসিপি নেতারা বলেন, আওয়ামী লীগ হিটলারের দল নাৎসি বাহিনীর নিষিদ্ধ করে যেভাবে বিচার আওতায় আনা হয়েছে, আইন তৈরি করে আওয়ামী লীগকেও একই প্রক্রিয়ায় বিচার করতে হবে। বিএনপিকে উদ্দেশ্য করে এনসিপি নেতারা বলেছেন,
ইনিয়ে-বিনিয়ে দলটি আওয়ামী লীগের পক্ষ নেয়ার চেষ্টা করছে। এমন হলে এনসিপি বিএনপির বিপক্ষেও রাস্তায় নামতে বাধ্য হবে। এছাড়াও বিএনপি চলমান সংস্কারের পক্ষেও বাধা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ এনসিপি নেতাদের। সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে এনসিপি মিছিলটি রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা সরাসরি শেখ হাসিনার দলকে নিষিদ্ধ করার জন্য দাবি করেন। তারা আহ্বান জানিয়েছেন বর্তমান সরকারকে অবশ্যই এই ফ্যাসিবাদকে রুখে দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে বর্তমান সময়ে এসছে। বিএনপি শুরুতে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে ছিল না, কিন্তু বারবার এখন তারা আন্দোলনের কৃতিত্ব নেয়ার চেষ্টা করছে।